বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট। তোমাদেরকে খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি এমডি আমান খান, লেকচারার ইন সোসিওলজি, দেওকলস বিএলএস কলেজ, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব যোজিত গড় বা গাণিতিক গড়ের লাস্ট ক্লাসটি। কারণ আমরা গাণিতিক গড়ের উপরে 3টা ক্লাস করেছি। তো আমাদের ক্লাস 8 নাম্বার ক্লাসে আমরা গাণিতিক গড়ের প্রথম ক্লাসটি এবং 9 নাম্বার ক্লাসে গাণিতিক গড়ের দ্বিতীয় ক্লাসটি এবং 10 নাম্বার গড়ে আমরা গাণিতিক গড়ের এই যে তৃতীয় ক্লাসটি করব এবং এর মাধ্যমে গাণিতিক গড়ের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। এরপরে আমরা একটু আলোচনা করব মধ্যমা প্রচুরক নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টা ম্যাথ আছে। আমরা প্রথম 8 নাম্বার ক্লাসে এই 1 নাম্বার ম্যাথটা নিয়ে আলোচনা করেছি, গাণিতিক গড়ের। 9 নাম্বার ক্লাসে আমরা এই ম্যাথটা নিয়ে আলোচনা করেছি এবং ইনশাল্লাহ আজকের 10 নাম্বার ক্লাসে আমরা এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। কারণ তোমরা জানো আমাদের ফাইনাল পরীক্ষায় সামাজিক পরিসংখ্যান কিংবা সামাজিক পরিসংখ্যান ও গবেষণা, মানে মূল কথা হচ্ছে পরিসংখ্যানের ম্যাথগুলো আমাদের যে ডিপার্টমেন্টে যে ইয়ারে আছে। তো আমাদের এই 3 ধরনের ম্যাথ আসে। এখানে হচ্ছে শুধু উপাত্ত গণসংখ্যা ছাড়া, এখানে বিচ্ছিন্ন চলক আছে গণসংখ্যা সহ, আর এখানে শ্রেণীকৃত চলক আছে, মানে অবিচ্ছিন্ন শ্রেণীকৃত চলক গণসংখ্যা সহ। এই 3 ধরনের গণিত আসে। আমরা 8 নাম্বার ক্লাসে এটা আলোচনা করছি, 9 নাম্বার ক্লাসে এটা করছি, ইনশাল্লাহ আজকে 10 নাম্বার ক্লাসে আমরা এটা আলোচনা করব। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, দেখো যে আমরা এই যে মানে গাণিতিক গড় বা যোজিত গড়ের লাস্ট ক্লাসটি আজকে। তো এখানে লাস্ট যে ম্যাথ 3টা ম্যাথের লাস্ট যে ম্যাথটা আছে, এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে আর এখানে গণসংখ্যা দেওয়া আছে। প্রশ্ন এরকম হইতে পারে, নিম্ন উপাত্ত থেকে গাণিতিক গড় নির্ণয় করো, কিংবা প্রশ্নটা হইতে পারে যে নিম্নে কিছু ক্লাসের প্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল দেওয়া আছে। ধরো ধরো বাংলাতে 10 জন পাইলো 5 থেকে 9, 12 জন পাইলো 10 থেকে 14, 17 জন পাইলো 15 থেকে 19, 11 জন পাইলো 20 থেকে 24। এখন বললো যে তোমরা এখান থেকে এটা গাণিতিক গড় নির্ণয় করো, মানে অ্যাভারেজ কত পেলো, হ্যাঁ, এটা নির্ণয় করো। তো আমরা এটা, তোমরা তো জানো যে গাণিতিক গড়ের প্রত্যেকটা অঙ্ককে দুই পদ্ধতিতে করা যায়, একটা প্রত্যক্ষ পদ্ধতি আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা দুইটা পদ্ধতিতেই দেখাবো। তবে তোমরা এই পদ্ধতিটা সবসময় অনুসরণ করবে। এটা সহজ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি অনেক সহজ। তবে প্রশ্নে যদি বলে দেয় সংক্ষিপ্ত, তখন আমরা হয়তো পরের স্লাইডের সংক্ষিপ্তটা করব। আর প্রশ্নে যদি কিছু না বলে, তাহলে আমরা অবশ্যই প্রত্যক্ষ করব। আর প্রত্যক্ষ বললে তো প্রত্যক্ষ করবই। যাও আমরা সমাধানে চলে যাই। দেখো সমাধান, গাণিতিক গড় নির্ণয় সারণী। আমরা দেখো এখানে এই যে শ্রেণীগুলো এখানে বসেছি, শ্রেণী ব্যবধানটা। তারপরে একটা গড় গ্যাপ রাখছি। আচ্ছা, ধর এই গড়টা তোমরা গ্যাপ রাখবে, হ্যাঁ, একটা গড় গ্যাপ রাখবে। তারপর তোমরা গণসংখ্যা বসাবে। আচ্ছা, তারপর দেখো আমরা fx বসাবো। এখন আমরা কিন্তু, যারা আমরা সূত্রটা জানি, আমরা কিন্তু ইচ্ছা করলে কি করবে, একটা কৌশল অবলম্বন করবে। তোমরা দেখো এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা আছে না? 4টা শ্রেণী আছে। তাহলে তোমরা এখানে গড় করবে 6টা। একটা তো উপরের যে টাইটেল গুলো লিখতে হবে, আর একটা নিচে আমরা মোট গুলো লিখতে হয়। তো এটা করার পরে তোমরা যে কাজটা করবে, তারপরে তোমরা এটা ঘরটা করার পরে নিচে সাথে সাথে সূত্র লিখে দিবে, যে আমরা জানি বলে, কিংবা আমরা জানি গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। কারণ সূত্রটা দেখলে তোমার জন্য এই টেবিলটা সাজাইতে সহজ হয়, সূত্রটা দেখলে। আর কেউ যদি এক্সট্রা পারো যে আমি স্যার সূত্র ছাড়াইও পারি আমি, তাহলে তো খুব বেস্ট, এটা কোনো কথাই রাখে না। তবে সূত্রটা চোখের সামনে থাকলে কি হয়, এটা সাজাতে সুবিধা হয়। কিরকম সুবিধা হয়, যেমন আমরা সূত্র দেখছি যে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে x বার ইকুয়াল টু সামেশন fx বাই n। এখন এখানে যে শ্রেণী ব্যবধান কিন্তু আমরা ci দ্বারা প্রকাশ করি, আর গণসংখ্যাকে f দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এই যে f ও আছে, f আছে। এখন x টা কোথায় পাবো, প্রশ্ন জাগে। x কোথায় পাবো, না হলে তো f আর x এ গুণ করতে পারবো না। তাইলে আমরা কি করব, x টা কোথা থেকে বের হবে, x বের হবে শ্রেণী ব্যবধান থেকে, বের হবে শ্রেণী মধ্যবিন্দু।
কারণ আমাদের সূত্র বলছে এক্স লাগবে, আর আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে সিআই বা শ্রেণী ব্যবধান, আমরা যেটাকে সিআই দ্বারা প্রকাশ করি, ক্লাস ইন্টারভাল। এখন তো আমার তো এক্স লাগবেই, তাহলে এক্স বের করার নিয়ম হচ্ছে কি, আমরা শ্রেণী ব্যবধান থেকে শ্রেণী মধ্যবিন্দু এক্স বের করব, কারণ শ্রেণী মধ্যবিন্দু আমরা এক্স দ্বারা প্রকাশ করি। তো এটা কিভাবে বের করব, আমরা শ্রেণীর সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান 5 এবং 9 কে যোগ দিব, যোগ দেওয়ার পর 2 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে তো 5 এবং 9 কে 2 দ্বারা যদি আমরা যোগ করি তাহলে 14 হয়, 14 রে 2 দ্বারা ভাগ দিলে 7 হয়। আবার 10 এবং 14 রে যদি আমরা যোগ দিই 24 হয়, 24 রে 2 দ্বারা ভাগ দিলে 12 হয়। আবার 12 এবং 19 কে যদি আমরা যোগ দিই তাহলে 34 হয়, 34 রে 2 দ্বারা ভাগ দিলে 17 হয়। 20 এবং 24 কে যদি আমরা যোগ দেই তাহলে 44 হয়, 44 কে 2 দ্বারা ভাগ দিলে আমরা 22 হয়। এই যে মানটা বের হয়ে গেল, এটা বের হয়ে গেল শ্রেণী মধ্যবিন্দু, এটার নাম, এবং এটা আমরা x দ্বারা প্রকাশ করি। তাহলে এখন আমরা কিন্তু x পেয়ে গেলাম, আর f তো গণসংখ্যা আছেই, এখন কিন্তু আমরা fx বের করতে পারবো। তাহলে কিভাবে বের করব, আমরা f এবং x এর গুণ দিলেই তো fx বের হয়ে যায়। তাহলে 7 এবং 10 এর গুণ দিলে 70 হয়, 12 12 গুণ দিলে 144 হয়, 17 এবং 17 এর গুণ দিলে 289 হয়, 22 এবং 11 গুণ দিলে 242 হয়। এখন আমরা এইগুলাকে সমষ্টি করব কিংবা যোগ করব, কারণ আমাদের সূত্র বলছে সামেশন fx। সামেশন মানে হচ্ছে কি সমষ্টি বা যোগফল, সবগুলোকে যোগ করলে আমরা সামেশন বসাবো। তাহলে 70, 144, 289 এবং 242 কে যোগ করলে আমাদের 742, 745 বের হয়, 745 বের হয়। তো আমরা বলতে পারি সামেশন fx সমান সমান 745। এখন আমরা সূত্রে চলে যাব, যে আমরা জানি গাণিতিক গড় নির্ণয় সূত্র x বার ইকুয়াল টু সামেশন fx বাই n। অবশ্যই সূত্রে ব্যাখ্যা দেয়া লাগবে, সূত্রে ব্যাখ্যা না দিলে 2 মার্কস কম পাবে। তো আমরা এখন সামেশন fx এর, দেখো সামেশন fx এর মান কত পাইছি আমরা, 745, 745, n সমান সমান কত, 50, এই তো 50, 50 নিচে বসাইলাম, 50 দ্বারা 745 কে ভাগ করলে আমাদের ভাগফল বের হয় 14.9, বরাবর 14.9 বের হয়ে যায়। তাহলে আমরা লিখবো যে নির্ণয় গাণিতিক গড় 14.9 প্রায়। তাহলে এটা খুব সহজে আমাদের বের হয়ে যায় 14.9। তবে অবশ্যই আমরা সূত্রের ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হবে, ব্যাখ্যা না দিলে কিন্তু আমরা 2 মার্কস কম পাবো। কারণ এই অঙ্কটা আমাদের মানে দেখা যায় মাঝে মধ্যে 10 মার্কেও চলে আসে, আবার প্রায় সময় আমাদের 5 মার্কেও আসে। তো মাঝে মধ্যে কিন্তু 10 মার্কেও আসে। দেখো এটা ছোট একটা অঙ্ক করে 10 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখন আমরা প্রত্যক্ষ পদ্ধতি করলাম, এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতেও করব। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা ওই ম্যাথটাকেই এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। তো তোমরা হয়তো দেখে মানে তোমাদের মনে একটা বিষয় উদিত হবে যে স্যার এটাকে সংক্ষিপ্ত কিভাবে বলে, সংক্ষিপ্ত মানে তো শর্ট হওয়ার কথা, আমি সংক্ষিপ্ত দেখি যে বড়। এরকম একটা তোমাদের প্রশ্ন জাগতে পারে। তবে আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে প্রশ্নের সংক্ষিপ্ত কথা উল্লেখ না থাকলে আমরা অবশ্যই আগের নিয়মটা প্রত্যক্ষ নিয়মই করব। তবে আমাদের জেনে রাখা ভালো যে কিভাবে সংক্ষিপ্তটা করা যায়। তো দেখো এটা তো আমরা মানটা আগে আমরা আলোচনা করছি, এখানে এটা বসাই দিলাম। তারপরে এক্সটা কিভাবে বসাতে হবে এটা তো আমরা জানি, যে শ্রেণী ব্যবধানের নিম্ন এবং উচ্চ মানকে যোগ করে 2 দ্বারা ভাগ দিলে এটা বের হয়ে যাবে, এটা জানি। এফ তো আমরা জানি। এখন আমরা কিন্তু সূত্রে জানি যে সামেশন, তো এক্স বার ইকুয়াল টু এ প্লাস এ প্লাসের পরে তারপরে সামেশন এফ ডি বাই এন। তো এখন তো ডি চলে আসছে, এখন তো আর এক্স নাই, কারণ সংক্ষিপ্ত পদ্ধতি ছিল এফ এক্স, এখানে হলো এফ ডি। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে অবশ্যই ডিটা বের করতে হবে। এখন ডি কিভাবে বের করি, আমরা তো 9 নম্বর ক্লাসও বা আমরা আলোচনা করেছি, বা 8 নাম্বার ক্লাসে আলোচনা করছি কিভাবে ডি বের করা যায়। ডি বের করার নিয়ম হচ্ছে আমরা কি করব, যে আমরা শুরুতে ডি বের করার আগে ডি সমান সমান আমরা জানি বিচ্যুতি x মাইনাস এ, ডি সমান সমান হচ্ছে x মাইনাস এ। এখন ডিটা বের হবে কিভাবে, x থেকে আমরা a কে বিয়োগ দিলে আমাদের ডি বের হবে। তাহলে এ, এখন প্রশ্ন হলো এ কাকে ধরবো। আচ্ছা, এ হচ্ছে এই যে শ্রেণী মধ্যবিন্দু x এর যে মানগুলো আছে, যে কোনো একটা মানকে তুমি এ ধরতে পারো, 7 কে ধরতে পারো, 12 কে ধরতে পারো, 17 কে ধরতে পারো, 22 কে ধরতে পারো। এ হচ্ছে কল্পিতকর, মানে আমি একটা অনুমান করে নেব, মানে এটা হচ্ছে যে এর মানটা, এটাকে অনুমান করে নেয়, এ হইতে পারে 7 হইতে পারে, এভারেজে গড় 7 হইতে পারে, কিংবা 12 হইতে পারে, 17 হইতে পারে, 22 হইতে পারে। তুমি যে কোনো একটা ধরলে এই মান একই হবে, মান যা আছে তাই হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে যা করলে মান বের হবে, প্রত্যক্ষ পদ্ধতিতে করলে একই মান বের হবে, কিংবা এই সংক্ষিপ্ত পদ্ধতির এখানের যে কোনো একটা মানকে নিলে 7, 12, 17, 22 যাকেই নাও না কেন মান একটাই বের হবে। তো দেখো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমরা হচ্ছে কি ডি সমান সমান এক্স মাইনাস এ, তো এ কাকে ধরলাম, এই 12 কে ধরলাম, এখানে আমি দেখাই দিলাম এ সমান সমান 12। এখন প্রত্যেকটা এক্স এর মান থেকে 12 কে বিয়োগ দিব। তাহলে প্রথম হলো 7, 7 থেকে 12 বিয়োগ দিলে
-5 বা -5 হয়ে যায়। 12 থেকে 12 কে বিয়োগ দিলে 0 হয়, 17 থেকে 12 কে বিয়োগ দিলে 5 হয়, 22 থেকে 12 কে বিয়োগ দিলে 10 হয়। এখন দেখো মাইনাসের এখানে তো আমরা এই ডি এর মানগুলো বের করে ফেললাম। এখন কি করব, আমরা এতে এফ তো বসাই দিলাম, এবং এফ এবং ডি কে গুণ দিলে তো এফ ডি হবে। তাহলে এবং এফ এখানে 10, 10 এর সাথে যদি আমরা -5 রে 5 রে গুণ দিই তাহলে কিন্তু -50 বের হয়। কারণ কোনো ঋণাত্মক সংখ্যা কিংবা মাইনাসের সংখ্যার সাথে পূর্ণ সংখ্যাকে গুণ দিলেও এটা ফলাফলটা মাইনাসের হয়। তাহলে -5 এবং 10 এর গুণ দিলে কি হয়, -50 হয়। তারপর দেখো 12 এবং 0 কে যদি গুণ দিই 0 হয়, কারণ 0 এর সাথে কোনো সংখ্যাকে গুণ দিলেও গুণফল 0 হয়। 17 আর 5 এ গুণ দিলে হয় 85, 11 আর 10 এ গুণ দিলে হয় 110। এখন আমরা এফডি এর প্রত্যেকটা মানকে কি করব, যোগ করে নেব, মানে এখানে সামেশন দিয়ে এখানে সমষ্টি করে নিব বা যোগ করে নিব। দেখো 85 এবং 110 কে যদি আমরা গুণ দিই তাহলে হয় কত, 195। এটা যেহেতু মাইনাসের যোগ দেই, 85 এবং 110 কে যদি আমরা যোগ দিব, এটা মনে রাখবে যে আমরা যেহেতু সমষ্টি, এখানে আমরা 85 এবং 110 কে আমরা যোগ দিব, তো যোগ দিলে আমাদের কত হয়, 195 হয়। মানে 195 এর সাথে যদি মাইনাসের 50 কে যোগ দেই তাহলে কিন্তু বিয়োগ হয়ে যাবে, কারণ এটা তো বিয়োগের। তাহলে আমরা 185 এবং 110 কে যোগ দিলে 195 হয়। 195 থেকে যদি 50 মাইনাসের 50 চলে যায়, থাকে 145। তাহলে আমরা বলতে পারি সামেশন এফডি সমান সমান 145। এখন আমরা সূত্রে চলে যাব, যে আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় সূত্র x var equal to a plus summation fd by n। তাহলে এখানে এর মান তো 12 দিব, যেহেতু আমরা 12 ধরছিলাম, এই যে 12 ধরছিলাম, a সমান সমান 12। তারপরে এখানে f সামেশন fd এর মান 145 বসাই দিব, এবং n সমান সমান 50, এই যে 50, আমরা এখানে 50 বসাই দিব। এখন 50 দ্বারা যদি 145 আমরা ভাগ দিই তাহলে বের হয় 2.9। 2.9 এর সাথে যদি আমরা 12 কে যোগ দিই 14.9 বের হয়। তাহলে আমরা বলতে পারি নির্ণয় গাণিতিক গড় 14.9 প্রায়। অবশ্যই আমরা দশমিকের সংখ্যা আসলে প্রায় কথাটা উল্লেখ করব, এবং অবশ্যই আমরা এখানে সূত্রে ব্যাখ্যা দিব। সূত্রে ব্যাখ্যা না দিলে আমরা 2 মার্কস কম পাবো, এখন আমাদেরকে সূত্র ব্যাখ্যা দেয়াই লাগবে। তো তোমাদের কাছে দিন শেষে মনে হলো স্যার সংক্ষিপ্ত থেকে আমার প্রত্যক্ষ পদ্ধতিটাই ভালো, হ্যাঁ ঠিক আছে, তুমি প্রত্যক্ষ পদ্ধতি করো, সংক্ষিপ্ত করার দরকার নেই। তবে জেনে রাখা ভালো, যদি কোনো সময় সংক্ষিপ্ত কথা উল্লেখ করে দেয় যেন আমরা অঙ্কটা সলভ করতে পারি। তো এর মাধ্যমে আমরা আমাদের ম্যাথের প্রায় শেষ, মানে গাণিতিক গড়ের অংশটা শেষ হয়ে গেল। তো পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা আলোচনা করব গড়, মধ্যমা, মধ্যমা প্রচুরক আলোচনা করব, মধ্যমা এবং প্রচুরক। তবে তোমাদের কাছে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য, বা এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে যেন তারাও এটা দেখে উপকার পায়। ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, ইনশাল্লাহ আজকে 10ম ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে 11তম ক্লাসে। তখন আমরা আলোচনা করব মধ্যমা নির্ণয়, কিভাবে আমরা মধ্যমা নির্ণয় করতে পারি, এবং মধ্যমাও 3 ধরনের নির্ণয় করা যায়, এবং মধ্যমা গ্রাফ কাগজে মধ্যমার অবস্থানও দেখানো যায়। হ্যাঁ, আমাদের গ্রাফ কাগজে মধ্যমার অবস্থান দেখাতে হবে। এরকম ম্যাথ নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা হাজির হব। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথে থাকবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, আমার মানে পার্সোনাল আইডিটা, আর এটা হচ্ছে আমার ফেসবুক মানে পেজ। তোমাদের ফেসবুক পেজটাও তোমাদের এই ইউটিউব চ্যানেলের নামেই করা, খান নলেজ পয়েন্ট, আর এটা তো আমার নিজের নামে করা, আমার পার্সোনাল আইডিটা। তো তোমাদের যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে আমাকে এখানে নক করতে পারো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে যতটুকু সম্ভব দেওয়ার জন্য। এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশাপাশি এটা একটু শেয়ার করে দিবে, বা অন্যরা যেন দেখে একটু উপকার পায়, তাইলে আমি মনে করবো এটা আমার সফলতা কিংবা সার্থকতা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে 11তম ক্লাসে আবার কোনো নতুন টপিক নিয়ে। সম্ভবত আমরা আলোচনা করব মধ্যমা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।